আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিএনপির সঙ্গে বৈঠক, দ্রুত নির্বাচন চাই সমমনারা। এদিকে ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? জানাবো সাতপন্থী তাবলিগ জামায়াত নিষিদ্ধের দাবি হেফাজতের। এবং সর্বশেষ জানাবো মিয়ানমার থেকে মণিপুরে ফিরছেন যোদ্ধারা, বাড়ছে সংখ্যা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিএনপির সঙ্গে বৈঠক, দ্রুত নির্বাচন চাই সমমনারা। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার বিকেলে 12 দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথকভাবে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। এতে দেশের বর্তমান পরিস্থিতির পর্যালোচনা করে দ্রুত নির্বাচনের পক্ষে মত দেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা। এজন্য অন্তর্বর্তী সরকারের সঙ্গে সার্বিক সহযোগিতার ভিত্তিতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার তারা তা করবে বলেও মত দেন নেতারা। বৈঠক সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে জোট নেতাদের কাছে মতামত জানতে যায় বিএনপি। সেখানে এসব জোট ও দলের নেতারা অভিন্ন সুরে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই 2025 সাল অতিক্রম করতে পারে না। এই সময়ের মধ্যে নির্বাচন না হলে দেশে অস্থিরতা বাড়বে, পতিত ফ্যাসিবাদের দোসররা আরো শক্তি সঞ্চয় করে গভীর ষড়যন্ত্র করতে সক্ষম হবে। এতে দেশ ও জাতির বড় ক্ষতি হবে। আরো জানা যায়, বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্যে পারস্পর বিরোধী উল্লেখ করে এর সমালোচনা করেন নেতারা। তারা বলেন, সরকারের মধ্যে কোনো সমন্বয় নেতা নেই। এতে শুধু রাজনৈতিক অঙ্গনে নয়, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাই সরকারের মধ্যে অবশ্যই সমন্বয় থাকা উচিত এবং নির্বাচন ইস্যুকে তাদের সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। জানা গেছে, বৈঠকে বিএনপির মহাসচিব উপস্থিত জোট নেতাদের উদ্দেশ্যে বলেন, দেশকে নিয়ে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই। চক্রান্তকারীরা যে কোনো উপায়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এমন সময় দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে সবাইকে আরো কৌশলী হতে হবে, আরো সংযমী হতে হবে। রাজনৈতিক বক্তব্য বিবৃতিতে কোনো বিভক্তি আনা যাবে না। এই সরকারকে নির্বাচন আয়োজনের সময় দিতে হবে, তবে সেটা যৌক্তিক হতে হবে। এটা নিয়ে সরকারের সঙ্গে বিভেদ নাই, আলোচনার টেবিলকেই বেশি প্রাধান্য দিতে হবে বলে জানান বিএনপি মহাসচিব। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, আমরা দেশের বিদ্যমান রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা, জনগণের নানা সমস্যা ইত্যাদি নিয়ে মত বিনিময় করেছি। এই আলোচনায় প্রেক্ষিতে কিছু করণের সিদ্ধান্ত হলে সেটা আমরা জানাবো। ছাত্রদের নতুন দল আসছে, টার্গেট কি ক্ষমতা? বিজয় দিবস উপলক্ষে গত 16 ডিসেম্বর ঢাকায় বিজয় র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। বিকেলে বাংলা মোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে বেশ বড়সড় মিছিল নিয়ে এই কর্মসূচি পালন করেন নাগরিক কমিটির নেতারা। এর আগে নাগরিক কমিটির পক্ষ থেকে ছোট আকারে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও ঘটা করে শোডাউন দেখা যায়নি। নাগরিক কমিটি বলছে, বিজয় র্যালি সহ ধারাবাহিক এরকম কর্মসূচি সামনে আরো আছে। মূলত এসব কর্মসূচির মাধ্যমে একটি রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো তৈরি হবে। আগামী মাস দুয়েকের মধ্যে স্পষ্ট হবে নতুন দলের কাঠামো। কিন্তু বাংলাদেশে যখন আরেকটি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষিত হয়ে গেছে, তখন আন্দোলনের নেতাদের নতুন দলের প্রস্তুতি বাস্তবে কতটা এগিয়েছে, এই দলের কারা থাকবেন, দলের নীতি আদর্শ কি হবে, সে সব নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভাব্য দলের শীর্ষ নেতা এবার কে হবেন, সেটাও একটা বড় প্রশ্ন। জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা যাচ্ছে, শুরুতে 2025 সালের জানুয়ারির মধ্যে রাজনৈতিক দল গঠনের লক্ষ্য ছিল, তবে নানা জটিলতায় সেটা আর সম্ভব হচ্ছে না। ফলে নতুন করে দল গঠনের সম্ভাব্য সময়সীমা ধরা হয়েছে ফেব্রুয়ারি। দলটির মধ্যে রাজনৈতিক দল আসবে এমন দলটির নেতারাও বিভিন্ন অনুষ্ঠানে 2-1 মাসের মধ্যে রাজনৈতিক দল আসবে এমন বক্তব্য দিয়েছেন। কিন্তু দল গঠনের কাজ ঠিক কতটা এগিয়েছে, এমন প্রশ্নে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বিবিসি বাংলাকে বলেন, ইতিমধ্যে তারা সারা দেশে প্রায় 100খানিক জেলা উপজেলা পর্যায়ে কমিটি গঠন করেছেন। তিনি বলেন, আমরা মনে করছি ডিসেম্বরের মধ্যে আমাদের সম্ভাব্য সকল কমিটি দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। এরপরে ধাপে যখন আমরা ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়বো, তখন আমাদের রাজনৈতিক দল গঠনের যে প্রক্রিয়া, আমরা সেটার মুখোমুখি এসে দাঁড়াবো বলে মনে করছি। তিনি বলেন, এর সঙ্গে আমাদের মাঠে নানা কর্মসূচি চলতে থাকবে, যার মাধ্যমে সাংগঠনিক প্রক্রিয়াকে মজবুত করার কথাটা চলছে। আমরা এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ বলতে চাই না, তবে মনে করছি সব মিলে আমরা 1-2 মাসের মধ্যে একটা রাজনৈতিক দল দেখতে পাবো। বাংলাদেশে গত আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের পর থেকে ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে, এমন একটি আলোচনার ব্যাপকতা পাই। অভ্যুত্থানের 1 মাস পর সেপ্টেম্বর আন্দোলনের নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। গেল 3 মাসেরও বেশি সময় ধরে সারা দেশে বিভিন্ন জেলা উপজেলায় কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতিও ঘটিয়েছে তারা। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তৃণমূলে সাংগঠনিক কাঠামো তৈরি হলে দলও দাঁড়িয়ে যাবে, কিন্তু তৃণমূলের সাংগঠনের বিস্তৃত কতটা হচ্ছে সেটা বুঝতে আমরা কথা বলি
নারায়ণগঞ্জ শহরে সদ্য গঠিত নাগরিক কমিটির একজন নেতার সঙ্গে। নারায়ণগঞ্জ সদরের নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী জানিয়েছেন, থানা কমিটি গঠনের পর তাদের এখন লক্ষ্য পাড়া মহল্লা ভিত্তিক কর্মকাণ্ড বিস্তৃত করা। তিনি বলেন, নারায়ণগঞ্জে 7টি থানায় আমাদের কমিটি হয়ে গেছে। এখন এই 7 থানাকে সমন্বয় করে আমরা একটা সাংগঠনিক টিম গঠন করছি। এটার মাধ্যমে আমরা জেলা বা মহানগর কমিটি তৈরি করব। তারপর মহানগরের অধীনে যতগুলো ওয়ার্ড আছে প্রতিটি ওয়ার্ডে কমিটি করব। এরপর গ্রাম ভিত্তিক কমিটি হবে। তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে একটি রাজনৈতিক দল তৈরি করা। নাগরিক কমিটি নিজে দল হবে না, কিন্তু আমাদের ভেতর থেকেই দলটা তৈরি হবে আলাদা নামে। আমাদের কাজ হবে পাড়া মহল্লায় প্রান্তিক মানুষের কাছে সেই দলের খবর পৌঁছানো, দলটাকে পরিচিত করে তোলা, রাজনীতির পরিবেশ তৈরি করা। জাতীয় নাগরিক কমিটির নেতারা আশাবাদী, তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটি বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ব্যাপারে যেখানে মূল ভূমিকায় থাকবে তারা। পাশাপাশি সেই দলের ভূমিকা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও। যদিও নাগরিক কমিটি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনোটাই শেষ পর্যন্ত রাজনৈতিক দলে রূপান্তরিত হবে না, বরং স্বতন্ত্র সংগঠন হিসেবেই থেকে যাবে। এই 2টি সংগঠন থেকে যারা রাজনীতিতে অংশ নিতে ইচ্ছুক তারা নতুন দলে যোগ দেবে। বাংলাদেশের বাস্তবতায় গত প্রায় 4 দশকে আওয়ামী লীগ বিএনপির মতো সারা দেশে বিস্তৃত বড় কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। বিভিন্ন সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠিত হলেও সেগুলো আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে রূপান্তরিত হতে পারেনি। এছাড়া বাম ডান জাতীয়তাবাদী থেকে শুরু করে ইসলামপন্থী আদর্শের রাজনীতিও আগে থেকে উপস্থিত আছে দেশটিতে। ফলে ছাত্রদের নতুন দল কোন আদর্শকে সামনে রেখে এগোবে সেটা একটি বড় প্রশ্ন। একই সঙ্গে দলের শীর্ষস্থানীয় নেতা কারা হবে সেটা নিয়েও আলোচনা আছে। যদিও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন শীর্ষ নেতা কে বা কারা হবেন সেটা এখনো তারা ঠিক করেননি। তিনি বলেন, প্রধান নেতা কে হবেন সেটা আমরা নির্ধারণ করিনি। আমরা চাচ্ছি যে আগে আমাদের মধ্যে বোঝাপড়াটা ঠিক হোক। আমাদের আদর্শের জায়গাটি কি হবে, নেতৃত্ব দেওয়ার গুণাবলী কার মধ্যে কেমন, কারা সাংগঠনিকভাবে ভালো এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, সেগুলো বিবেচনা করেই আলোচনা ভিত্তিতে নেতৃত্ব ঠিক হবে। অন্যদিকে সংগঠনটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশে একক ও শীর্ষ নেতারা যে ধারণা সেখান থেকে বেরিয়ে আসতে চান তারা। এক নেতার এক দল সেরকম কোনো কাঠামোতে আমরা যাব না, এটা নিশ্চিত। আমাদের দল যৌথ নেতৃত্বের ধারণা নিয়ে আমরা কাজ করছি বলেন তিনি। বাংলাদেশের যেভাবে আওয়ামী লীগ বিএনপি সারা দেশে বিস্তৃত এবং ভোটাররাও প্রধানত 2 পক্ষে বিভক্ত, সেখানে নতুন দল কতটা সুবিধা করতে পারবে সেটা এখনো নিশ্চিত নয়। তবে জাতীয় নাগরিক কমিটি মনে করে বা তাদের ভাষায় সাধারণ মানুষ নতুন দলের অপেক্ষায় আছে, কিন্তু সেই দল কোন আদর্শকে সামনে রেখে এগোবে। আক্তার হোসেন বলেন, আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি, এটাই আমাদের আদর্শ হবে। আমরা বাম ডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না। আমরা বাংলাদেশ প্রশ্নে এক কথা থাকতে চাই। ইসলাম ফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদের রাজনীতির মধ্যে আমরা নেই। তিনি বলেন, আমরা জনগণের কাছে গিয়ে যে ধারণা পেয়েছি এবং বিভিন্ন জরিপেও দেখবেন একটা নতুন দলের আকাঙ্ক্ষা আছে জনগণের মধ্যে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, তাদেরকে মানুষ দেখেছে, কিন্তু এর বাইরে গিয়ে জনগণের একটা বিশাল অংশ আছে যারা নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব দেখতে চায়। সে জায়গা থেকে আমরা মনে করি আমাদের দল গঠিত হলে সেটা জনসমর্থন পাবে। ধীরে ধীরে আমরা একটা বড় দল হতে পারবো। নাগরিক কমিটি মনে করছে আওয়ামী লীগ বিএনপি ধারার বাইরে নতুন দলের চাহিদা তৈরি হয়েছে, কিন্তু যেভাবে ছাত্রদের একটা অংশ সরকারে থাকা অবস্থায় তাদেরই আরেকটি অংশ বাইরে থেকে দল গঠনের চেষ্টা করেছেন, রাজনীতিতে সেটারই সরকারি অনুকূল দল গঠনের চেষ্টা হিসেবেও ব্যাখ্যা করেছেন কেউ কেউ। এছাড়া সম্ভাব্য নতুন দলটিকে গুছিয়ে ওঠার সুযোগ দিতে নির্বাচনে বিলম্ব করা যাচ্ছে কিনা এমন আলোচনাও আছে রাজনৈতিক মহলে। জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, তাদের দল অবশ্যই নির্বাচনে অংশ নেবে, কিন্তু নির্বাচনে অংশ নিয়ে দলের লক্ষ্য কি থাকবে এমন প্রশ্ন আক্তার হোসেন বলেন, এখনই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তারা দেখছেন না। তিনি বলেন, একটা রাজনৈতিক দলের প্রধান টার্গেট থাকে সরকার গঠন করা। আমরা মনে করি বাংলাদেশের তরুণদের প্রতি মানুষের যে আস্থার জায়গা আছে সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটি গঠিত হবে তারা এবার হোক বা পরের বার হোক রাষ্ট্র ক্ষমতায় আসবে, ক্ষমতা পরিচালনার মানসিকতা নিয়ে আমাদের যাত্রা শুরু হবে, যাতে করে অন্তত পক্ষে প্রধান বিরোধী দলের ভূমিকায় যেন আমরা থাকতে পারি সে টার্গেট আমাদের আছে। আক্তার হোসেন বড় লক্ষ্যের কথা বললেও সমস্যা হচ্ছে অতীতে এমন অনেক রাজনৈতিক উদ্যোগ শেষ পর্যন্ত সেভাবে সাড়া ফেলতে পারেনি। তবে ছাত্র নেতারা মনে করছেন এবার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি তাদেরকে এগিয়ে দেবে। ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার পর মানুষের মধ্যেও আগ্রহ থাকবে তরুণদের নিয়ে। যদিও রাজনীতির মাঠে বাস্তবতা শেষ পর্যন্ত কেমন থাকে তার উপরেই নির্ভর করছে অনেক কিছু। সাতপন্থী তাবলিগ জামায়াত নিষিদ্ধের দাবি হেফাজতের।
বিশ্ব তাবলিগ জামায়াতের আমির মাওলানা সাদ কান্দালভির অনুসারীদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে তাদের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ দাবি জানিয়েছে কওমি মাদ্রাসা ভিত্তিক অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম। বিবৃতিতে ঢাকার টঙ্গীর তুরাগ তীরে সংঘাতে প্রাণহানির পুরো দায় সাদপন্থীদের দিয়ে সংগঠনটি দাবি করেছে। সংবাদ মাধ্যম একতরফা সন্ত্রাসী হামলাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে দেখিয়ে হলুদ সাংবাদিকতা করেছে। হামলায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে হেফাজত নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্রমূলক নেটওয়ার্ক ধ্বংস করে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিবৃতিতে আরো বলা হয়, টঙ্গী ইস্তেমার ময়দানে যখন আমাদের তাবলিগের সাথী ভাইয়েরা গভীর রাতে তাহাজ্জুদ পড়ছিলেন এবং তাদের অনেকে ঘুমন্ত ছিলেন, ঠিক তখনই চিহ্নিত আওয়ামী লীগ দোসর সাতপন্থী পরিকল্পিতভাবে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে 4 জনকে শহীদ করেছে এবং অসংখ্য সাথী ভাইকে আহত করেছে। অথচ একপক্ষীয় হামলার এই ঘটনাকে দুই পক্ষের সংঘর্ষ হিসেবে অপপ্রচার চালিয়েছে ভারতের এজেন্ট হিসেবে চিহ্নিত একদল মিডিয়া। নিজস্ব রাজনৈতিক এজেন্ডা অনুযায়ী কোন ঘটনাকে সংঘর্ষ আর কোন ঘটনাকে হামলা বা তাণ্ডব বলা কোনোভাবেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উদাহরণ নয়। তাদের অন্তত লজ্জা হওয়া উচিত। এমন নির্লজ্জ হলুদ সাংবাদিকতার আমরা তীব্র নিন্দা জানাই। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।